যাচ্ছে আসলে। দেখেন, আমাদের সংস্কৃতিটা এখনো পর্যন্ত পরিবর্তন হয় নাই বাংলাদেশের। বাংলাদেশে এই পর্যন্ত টেবিলে বসে, সংসদে বসে কোথাও কিন্তু কোনো কিছু আমরা সমাধান করতে পারি নাই। এর আগে আমরা দেখেছি শেখ হাসিনা বেগম জিয়াকে ফোন দিয়েছিল, হ্যাঁ, মানে লোক দেখানো অনেক কিছু হয়েছে, অনেক টেবিল বৈঠক করার চেষ্টা হয়েছে, কিন্তু কোনো কিছু সমাধান হয়নি। যদি পার্লামেন্টের সমাধান হতো, যদি গোল টেবিলের সমাধান হতো, তাহলে কিন্তু গণ অভ্যুত্থানটা হতো না। গণ অভ্যুত্থানটা হয়েছে এগুলো সব কিছুর ঊর্ধ্বে উঠে, কারণ আমরা হচ্ছে বাঙালি হিসেবে আমাদেরকে বলা হয় আমরা হচ্ছে শক্তের ভক্ত, নরমের জম। আচ্ছা, আমরা হচ্ছে মানে শক্ত হওয়া ছাড়া, আর যারা নরম থাকবে তাদের জম হিসেবে আমরা থাকি। দেখেন, আজকে যে বিষয়টা বারবার রাজপথটা কেন, মানে বিরোধী দল রাজপথের কেন ঘোষণা দিল, কি জন্য ঘোষণা দিল? এই জন্য ঘোষণা দিয়েছে আমরা আমাদের জায়গা থেকে, আপনি দেখেন 91% জনগণ ভোট দিয়েছে দেশকে চালাবে, 67% মানুষ বা 70% মানুষ ভোট দিয়েছে দেশটা কিভাবে চলবে। আজকে 91% ম্যান্ডেটটা 70% ম্যান্ডেটকে খেয়ে ফেলছে। বলা হয় না তো, মাছের নাম দেখুন, বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, এখানে হচ্ছে ছোট মাছ বড় মাছকে খেয়ে ফেলতেছে। আপনি দেখেন, এই যে বিএনপি বারবার বলার চেষ্টা করছে যে এই গণভোট, তারপর হচ্ছে আপনার এই যে অধ্যাদেশগুলো যেগুলো বাতিল করছে, বলেছে যে তাদের সাথে প্রতারণা করা হয়েছে। আপনি দেখেন, নোট অফ ডিসেন্ট যখন 38টা দল একসাথে বসা হয়েছে, তারা বসার পরে যখন ঐক্যবদ্ধ হচ্ছে না, নোট অফ ডিসেন্ট দেওয়া হচ্ছে বিএনপি থেকে সবচেয়ে বেশি, তখন বিএনপির পক্ষ থেকে প্রস্তাবটা আসছে যে তাহলে এটা আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তিনি প্রস্তাব দিয়েছেন যে তাহলে এক কাজ করে, যেহেতু আমরা নিজের মাত্র 30টা দল তো এটা করতে পারবো না, দেশটা কোন দিকে যাবে, আমরা এক কাজ করে আমরা জনগণের হাতে ছেড়ে দিই। তার মানে নোট অফ ডিসেন্টের জায়গাগুলো যদি আপনার নোট অফ ডিসেন্ট না থাকতো তাহলে গণভোট দরকারই ছিল না, কারণ আমাদের গণভোট আমাদের কনস্টিটিউশনে নেই। আপনি যেটা বলেন, আমাদের গণভোট কনস্টিটিউশনে, গণভোট দরকার ছিল না। কিন্তু যখনই আমরা অনৈক্য ছিলাম তখনই প্রস্তাব আসলো তাহলে এটা গণভোটে, বিএনপির পক্ষ থেকে বলা হলো গণভোটে এটা যাক। এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন গণভোটে হ্যাঁ যদি জয়ী হয় তাহলে আমাদের জন্য যারা নির্বাচিত হবে তাদের জন্য ম্যান্ডেটরি হয়ে যাবে, কোর্টের আনকোট করে। আপনি তো বর্তমান যুগে এসে এখন কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগ, এখন হচ্ছে ভিডিওগ্রাফি থাকে। আগে বলতো, আমাদের এলাকা বলতো যে মরণিয়ার হিরোইনের কোনো বিচার নাই, মানে যে একটা কথা বলে মারা যাবে বা একটা কথা বলে ফেরত যাবে তার কোনো বিচার হয় না। কিন্তু এখন তো আর আপনার ফেরত দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ আপনার সব ভিডিওগ্রাফি আছে। আপনি বললেন এটা ম্যান্ডেটরি। এখন দেখেন বিষয়টা দেখেন, ওনারা বললো আমরা জুলাই সনদ করবো না, আমরা আমাদের ইস্তেহারের আলোকে আমরা আগাবো। আমি শুধু আপনাকে ধরে কোর্টের আনকোট করে ইস্তেহারের সাথে বিএনপি কিভাবে প্রতারণা করেছে, তাদের নিজস্ব ইস্তেহার থাকে। আপনি দেখেন বিএনপির 31 দফা ইস্তেহার, এটা অনেক আগে ওনারা দিয়েছেন। 31 দফার 1 নম্বর যে ইস্তেহারটা, 1 নম্বর ইস্তেহারটা আমি আপনাকে কোর্টের আনকোট করে আপনাকে আমি শুধু দেখাই যে ওনারা 1 নম্বর ইস্তেহারে কি বলেছেন। ওনারা 1 নম্বর ইস্তেহারে বলেছেন জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন করা হবে। এখন সংসদে সংস্কার হবে নাকি সংশোধনী হবে এটা নিয়ে তুমুল আলোচনা চলছে। বিএনপি বলছে আমরা সংশোধন করবো 142 দিয়ে, আমরা সংস্কার করব না। তার মানে আপনার যে 31 দফা, আপনি বাদ দিলাম জুলাই সনদ, বাদ দেন জুলাই সনদ, আপনার যে 31 দফা তো আপনি থাকবেন। আপনি তো বলেছেন আমরা 31 দফার আলোকে আমরা আগাবো। এর কারণে আপনাদেরকে মানুষ ভোট দিয়েছে। যদি আপনি ভোট পেয়েছেন 51%, কিন্তু গণভোটে ভোট পেতে 67%, তাহলে অতিরিক্ত ভোটগুলো কোথা থেকে আসছে? আর জনগণ তো আছে, বিএনপি তো আছে। ইস্তেহার 11 নম্বর পৃষ্ঠা বলেছেন স্থানীয় সরকারের বিষয়ে বলেছেন, পাশাপাশি মৃত্যুজনিত কারণ কিংবা আদালতে আদেশে পদশূন্য না হলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সরকারি প্রশাসক নিয়োগ করা হবে না। তার মানে কি, সংবিধানে যে অন্তর্বর্তী সরকার যে প্রশাসক নিয়োগ করেছে এটা আমাদের সংবিধানের 59 এর আলোকে এটা সম্পূর্ণ ভায়োলেশন। সংবিধান বলেছে মাস্ট বি ইলেক্টেড হইতে হবে, সেখানে অন্তর্বর্তী সরকার করেছে। আর বিএনপি ইস্তেহারে বলেছে আমরা কি করব, আমরা এটা কখনো করব না। অথচ আজকে প্রত্যেকটা সিটি কর্পোরেশন, আপনি নির্বাচিত সরকার, প্রত্যেকটা সিটি কর্পোরেশন, প্রত্যেকটা প্রশাসক আপনি নিয়োগ দিচ্ছেন আপনি দলীয় এজেন্ডা। তার মানে আপনি আপনার 31 দফায় আছেন। এবার আসেন, আপনি যে সচিবালয় অধ্যাদেশ বাতিল করলেন, এই সুপ্রিম কোর্টের অধ্যাদেশ বাতিল করলেন, তাদের ইস্তেহারে আসেন আপনি, ওনাদের ইস্তেহারে একবারে মেনশন করা বলা আছে। আমি আপনাকে কোর্টের আনকোট করে বলতেছি, এখানে একবার ওনাদের ইস্তেহারটা আমি আপনাকে দেখাই। দেখেন ওনাদের ইস্তেহারে যে বিচার বিভাগের ক্ষেত্রে ওনারা বলেছেন যে দেখেন জুডিশিয়াল কমিশন গঠন, সেখানে বলেছেন যে সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত করা হবে, বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণাধীন পৃথক সচিবালয় শক্তিশালী করা হবে। তার মানে কি, আপনি আপনার 31 দফায় বলেছেন, আপনি আপনার ইস্তেহারে বলেছেন আপনি সচিবালয় করবেন, অথচ সচিবালয় অধ্যাদেশটা আপনি বাতিল করলেন। তার মানে কি, আপনি জুলাই সনদ বাদ দেন, আপনি এখানে আছেন। তারপরে আবার দেখেন দুর্নীতি, আপনার দুদককে আপনি বলেছেন আপনি সংস্কার করবেন, অথচ দুদকের অধ্যাদেশটা কি করলেন, আপনি বাতিল করলেন। তার মানে আপনি তারপরে মজার বিষয় হচ্ছে, মানে ব্যাপারটা হচ্ছে আমরা অবাক হয়ে যে এত বিজ্ঞ লোকগুলো এখানে সংসদে আছে, এরপরে যে শব্দগুলো ওনারা চয়ন করে আমি অবাক হয়ে যাই। ওনাদের আরেকটা এই আপনার এর মধ্যে দেখেন, আমি আপনাকে মানে আমি এগুলো যখন একটু পড়ছিলাম আমি একটু অবাক হয়ে যাই। বের করতেই পারবেন, কিন্তু আমার প্রশ্ন হলো যে
31 দফা বা জনগণকে ভোটারকে আকৃষ্ট করবার জন্য অনেক ইশতেহার দেওয়া হয়ে থাকে। আমরা ইতিপূর্বে দেখেছি ইশতেহারের কেউদাংশই বাস্তবায়ন হয়, কিন্তু যদি জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো, যেমন তারা ফ্যামিলি কার্ডের কথা বলেছে, এগুলো বাস্তবায়ন করছে, বা আরো অন্যান্য যে বিষয়গুলো ইতিবাচক দিকগুলো তারা নিয়ে কাজ করছে, এইগুলাকে অ্যাপ্রিশিয়েট করার মতো নয় কি ভাই? শেখ হাসিনা 17-18 বছর ক্ষমতা যে টিকে ছিল অবৈধভাবে, সে কিন্তু শুধু উন্নয়ন দেখাইছে মানুষকে। আচ্ছা, মানুষকে উন্নয়ন দেখিয়েছে, মানুষের যে সরকারি চাকরিজীবীদের স্কেল বাড়িয়েছে, আর শুধুমাত্র উন্নয়ন দেখিয়েছে। উন্নয়ন দেখিয়ে মানুষকে মূল জায়গা থেকে সরিয়ে ফেলেছে। মানুষের যে মৌলিক অধিকার, আপনি দেখেন ফ্যামিলি কার্ড, আপনি দেখেন, আমি আপনাকে বললাম ফ্যামিলি কার্ড, আপনি যে ফ্যামিলি কার্ডটা দিচ্ছেন, এই ফ্যামিলি কার্ডের বাজেটটা 25-26 বাজেট, সেই বাজেটের মধ্যে ফ্যামিলি কার্ডটা কি ছিল? না। এখনো নতুন বাজেট হয়েছে? হয়নি। আপনি টাকাটা কোথা থেকে আনলেন? না, এটা তো আপনি টাকাটা আপনি কি দলীয় ফান্ড থেকে দিয়েছেন? না, আপনি বাজেটের অন্য একটা জায়গা থেকে, অন্য একটা জায়গা থেকে যদি আপনি নিয়ে আসতে হয়, তাহলে সংসদে পাস করতে হবে আপনাকে। এটা আপনি সংসদে উত্থাপন করেছেন আপনি? ভাই, আপনি তো সংবিধানের কথা বলেন। আচ্ছা, আপনি যে সংবিধানের কথা, সংবিধানে বাজেট পাস করতে হয়, সংবিধান কর আরোপ করবেন, সেটাও সংবিধান এই সংসদে পাস করতে হবে। তাহলে আপনি যে এক বাজেটের এক জায়গায় খাতের টাকা আরেক জায়গায় খাতে নিয়ে এসে আপনি আপনার দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছেন। আপনি দলীয় এজেন্ডা না, যদি এটা আপনার দলীয় এজেন্ডা, আপনি তো দলীয় এজেন্ডা বললেন, কিন্তু আপনি তো এটা কি সবাই এখানে যারা এমপি আছে 300 জন এমপি সরকার হক না? হ্যাঁ, হক তো। তাহলে আপনি সেখানে উত্থাপন করেন নাই কেন? আপনি তো সংসদে চলমান ছিল, আপনি উত্থাপন করতেন যে আমি অমুক খাতে 25-26 যে বাজেট করা হয়েছে, যদিও বাজেট করার অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক কোনো অধিকার নেই, আমাদের সংবিধানে বাজেট দেওয়ার কোনো অধিকার নেই, সংসদ ছাড়া অধিকার নেই, তারপরেও দিয়েছে ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে। সেটা আমি মানলাম, ডক্ট্রিন অফ নেসেসিটির কারণ করেছে। কিন্তু পরবর্তী সংসদ আসার পর আপনার তো উত্থাপন করার দরকার ছিল যে আমি ফ্যামিলি কার্ডে, আমি যদি ইস্তেহার দিয়েছি, ফ্যামিলি কার্ডে বাস্তবায়ন করতে চাই, এটা যে দেশীয় একটা আমি এই খাত থেকে টাকাটা নিতে চাই, সংসদ সদস্যরা কি বলে? আপনার তো 2/3 মেজরিটি ছিল, সবাই তো মেনে নিত, কিন্তু সেটাকে আপনি করেন নাই কেন? আচ্ছা, আমি আপনাকে আইনের জায়গা থেকে জানতে চাই, যদি পরবর্তী বাজেট তো খুবই সন্নিকটে, সরকার যদি মনে করে যে পরবর্তী বাজেটের সঙ্গে সমন্বয় করা হবে, এটি সেই সুযোগ রয়েছে কিনা? কিভাবে করবেন আপনি? আপনার তো গত বাজেট এমনিও অসাংবিধানিক। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে, আমরা তো সংবিধান নিয়ে কোনো কথা বলি না ভাই। আচ্ছা, আমরা সমস্যা হচ্ছে এখন বারবার কেন বলা হচ্ছে এর আগে যত কিছু, কোনো কিছু সাংবিধানিক হয়নি। বেগম জিয়াদের 5 তারিখে মুক্তি পেল, এটা কি সাংবিধানিক হয়েছে? রাষ্ট্রপতি ক্ষমা দিয়েছে। রাষ্ট্রপতি মাত্র প্রধানমন্ত্রী অনুমতি ছাড়া 2টা কাজ করতে পারে, প্রধান বিচারপতি নিয়োগ করতে পারে, আবার কি বল প্রধানমন্ত্রীকে নিয়োগ দিতে পারে। এর বাইরে প্রধানমন্ত্রী অনুমতি ছাড়া রাষ্ট্রপতি কোনো কাজ করতে পারে না। রাষ্ট্রপতি যে 5 আগস্ট করেছে, কার অনুমতি নিয়ে করেছে? পারে? সংবিধানে পারে না। ডক্ট্রিন অফ নেসেসিটি। কিন্তু রাষ্ট্রপতি সংসদ ভাঙতে পারে? সংবিধান তো সে ক্ষমতা তাকে দেয় নাই। রাষ্ট্রপতি যখন তখনই তো আপনি আমাকে বলেন, আপনি তো সংবিধানের কাছে আছেন, আপনি রাষ্ট্রপতি সংসদ ভাঙতে পারে না? প্রধানমন্ত্রী অনুমতি ছাড়া পারে না। প্রধানমন্ত্রী অনুমতি ছাড়া পারে না। যখন সংবিধান ক্রাইসিসে পড়ে তখনই তো 106 তার মানে আপনাকে আপনার সংবিধানকে হোল্ড করতে হবে, স্থগিত করতে হবে। আচ্ছা, তার মানে যা কিছু হয়েছে ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে। কিন্তু এখন যদি আপনি সেটা বলেন সংবিধানে গণভোট নেই, 1977 সালে বেগম প্রথম বাংলাদেশের গণভোট আয়োজন করেছে জিয়াউর রহমান সাহেব। হ্যাঁ, প্রথম তিনি সেই গণভোটের প্রশ্নটা কি ছিল জানেন? যে জিয়াউর রহমান এর যে নীতি আছে, নীতিগুলোর উপরে আপনি আছেন কিনা? নীতি মানে কয়টা? হাজার নীতি? একটা, মানে একটা বিষয়, একটা প্রশ্ন, না নীতি কয়টা? নীতি তো হাজার নীতি। তাহলে আপনি যে এখন বলতেছেন যে 4টা প্রশ্নের মধ্যে শত শত প্রশ্ন, সেটা কিন্তু এই যে তার নীতি, নীতিটা কি আমি জানি, আপনি জানেন নীতি কয়টা? ভাই, নীতি কয়টা? প্রশ্ন তো একটা, নীতি কয়টা? নীতি তো অসংখ্য, হাজার নীতি। তার মানে আনকাউন্টেবল। হ্যাঁ, তাহলে ওখানে তো আনকাউন্টেবল ছিল, এটা তো কাউন্টেবল। আচ্ছা, আগে তো আনকাউন্টেবল ছিল। আচ্ছা, এরপর আপনি এক কোশ্চেনের মধ্যে মেনে নিলেন, এই প্রশ্নগুলো নিয়ে আনকাউন্টেবল। আপনি এই নীতি বলছেন, এই বলেন কেন? এটা আমি জানি না কতগুলো নীতি ছিলেন, অনেকগুলো প্রশ্ন রেখেছেন রাসেল ভাই, আপনি যদি একটু বলতেন। বিষয়টা হলো বিএনপি সংস্কার কমিশন গঠন করতে চেয়েছে, সংসদীয় সংস্কার কমিশন। কিছু কিছু ক্ষেত্রে করবে তারা, কিন্তু এখানে সংসদ যখন বসেছে, সংসদ কিন্তু গঠনমূলক আলোচনার মধ্যে যায় নাই। সুতরাং সেখান থেকেও তারা সরে গেছে, সরে গিয়ে তারা আইনের জায়গায় আশ্রয় নিয়েছে। তারপরে ধরেন আরেকটা বলছে, যেমন প্রশাসক নিয়োগ করা যাবে না। ইউনূস সরকারের সাথে জামাত ইসলাম এবং এনসিপি যা বলছে ইউনূস সরকার শুনেছে, সব জায়গায় প্রশাসক বসায় দিছে, ইউনিয়ন কাউন্সিল পর্যন্ত। সবই প্রশাসক বদলে গেছে। ইউনিভার্সিটি দায়িত্ব নিতে হবে, কারণ প্রত্যেকটা মিনিস্ট্রিতে ছাত্র বসায় দিয়েছিল। আচ্ছা, তো এখন ধরেন আমি জাস্ট বলি, উনি লন্ডনে ব্যারিস্টারি লেখাপড়া করেছে, আমি ইউনিভার্সিটি সিনিয়র সিন্ডিকেটে ছিলাম। মাত্র 4টে ইউনিভার্সিটিতে অ্যাক্ট আছে, সেই অ্যাক্টের নিয়ম অনুযায়ী সিনেটের ইলেকশন হয়, 3 জনের প্যানেল করা হয়, ভিসির প্যানেল করা হয়, রাষ্ট্রপতি 3 জনের ভিতর থেকে একজন ভিসি বানায়। এখন ধরেন এই বাংলাদেশের প্রায় সব ভিসি সরে গেছে,
পালিয়ে গেছে। আরে বায়তুল মোকাররম মুয়াজ্জম পর্যন্ত পালিয়ে গেছে, খতিব সহ পালিয়ে গেছে। এখন একটা নির্বাচন হয়েছে মাত্র, এখন ধরেন 4টে ইউনিভার্সিটিতে দিলেও তো সিনেট ইলেকশন হতে হবে, সেটারও কিন্তু সময়ের ব্যাপার। এখন ইউনিভার্সিটিগুলো চলবে কি করে? প্রশাসক দিয়েছে, প্রশাসক মানে ভিসি দিয়েছে, নিয়োগ দিয়েছে, এবং নিয়োগ দিয়েছে, হয়তো সিনেট ইলেকশন হবে, হয়তো সিনেট যেখানে আছে। হ্যাঁ, সেই সংকট তো অন্তর্বর্তীকালীন সরকারের সময় সমাধান হয়েছে, ভিসি তাদের মতো করে ফাঁকা তো ছিল না, দিয়ে দিয়েছে। পরবর্তীতে এসে বিএনপি সরকার কিছু কিছু পরিবর্তন করেছে, কিন্তু আল মামুন রাসেল যে প্রশ্নটি রেখেছেন যে সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনে যে প্রশাসক, সিটি কর্পোরেশনে সবগুলো প্রশাসক দেওয়া হয়েছিল, হ্যাঁ দেওয়া হয়েছিল, যেমন চিটাগাঙে দেয় নাই, মেয়র আছে, হ্যাঁ, আর তো প্রশাসক ছিল। এই যে ঢাকার ধরেন উত্তর দক্ষিণ প্রশাসক ছিল, এই তো প্রশাসক রিপ্লেস করে দিছে। একটা সরকার ক্ষমতা আছে, বিএনপি কিন্তু এই প্রশাসকের বিরোধিতা করেছে এবং এটি নিয়ে আন্দোলন করেছে। তখন তো করেছে, কারণ অন্তর্বর্তীকালীন সরকার যা ইচ্ছে তাই করেছে, সেটা তো বিরোধিতা পলিটিক্যাল পার্টি করবেই। না, আমি যেটা আপনাকে আমার বক্তব্য বললে, আমি তো জামাত এনসিপির মুখ থেকে কোনোদিন বিরোধিতা শুনিনি। না, তারা করেনি, বিএনপির পক্ষ থেকে করেছে, এখন তারা করছে। ব্যাপারটা তো পলিটিক্সটা এইখানেই। আচ্ছা, এইটা তো আমাদের কাছে আনওয়ান্টেড। আপনার সুবিধা হলে আপনি বিরোধিতা করবেন, আপনার সুবিধা না হলে পক্ষে থাকবেন। এনসিপির লোক প্রশাসক দিছে না, দুইটা দক্ষিণ উত্তরে দিয়েছে। এখন যে সরকার ক্ষমতায় আসছে, এখন আসিফ ভুঁইয়াকে কি প্রশাসক রেখে কাজ করবে? আসিফ ভুঁইয়ার লোক উত্তরের সিটি কর্পোরেশন তাই রেখে সরকার চালাবে? বদলাই দিছে। এখন ইলেকশন হবে, একটা ইলেকশন হয়েছে, সরকারের 1 মাস গেল মাত্র, নির্বাচন তো অবশ্যই হবে, নির্বাচন হবে। হ্যাঁ, সেই নির্বাচনের সময় তো ফুরায় যায় নাই। সময় তো যেমন ইউনূস সাংবিধানিক সরকার বলা হচ্ছে, আমাদের সংবিধানে সর্বোচ্চ 6 মাস পর্যন্ত ইলেকশন ডিলে করতে পারতো। 3 মাস হলো ভিতরে নির্বাচন, আর না হলে ইলেকশন কমিশনের কোনো সমস্যা থাকলে আর 3 মাস। হ্যাঁ, যার ফলে নেপালের প্রধানমন্ত্রী যে অস্থায়ী মন্ত্রী ছিল, সে বলছে আমরা বাংলাদেশ হব না। ওইভাবে যদি 3 মাসের ভিতরে ইলেকশন দিয়ে দিত, 6 মাসে ইলেকশন দিত, তাহলে তো ফেসিবাদের ভয় পাইতে হতো না। এরাও ওই রকমই ওই কমিউনিস্ট পার্টি অফ নেপাল এর মতোই কিন্তু সমাজ। তাহলে ফেসিবাদটা আটকে যেতে হলো কিভাবে? মানে যদি এই সংবিধান থাকে, এই যে 2/3 মেজরিটি পেয়ে একটি দল আছে, তারা চাইলে তো অনেক কিছুই। না, ইউনূস সরকার এসে সে দেখেন না, পাশ দিয়ে হেঁটে গেলে কয় আপনি আজীবন থাকেন, পাশ দিয়ে হেঁটে গেলে কয় 3 মাস থাকেন। এরা তো ক্ষমতা ছাড়তেই যায় নাই। এখনো আসিফ ভুঁইয়া বলছে না, ডিপ স্টেট তাদেরকে 19 সাল পর্যন্ত থাকতে বলছিল, তাহলে তো রাস্তা কি পাওয়া গেছে? আসিফ মাহমুদ তো নানা সময় নানা কথা বলেছেন, নানা সময় করলেও না, সে তো উপদেষ্টা ছিল। সে বলছে ডিপ স্টেটে তাদেরকে 19 সাল পর্যন্ত থাকতে পারছে। আওয়ামী লীগের 29 সাল, আওয়ামী লীগ যতদিন থাকার কথা ছিল অতদিন কিভাবে থাকতো? এখন তো আমি এই জন্য বলছিলাম যে রাজসাক্ষী পাওয়া গেছে, হাসিনার বিচার করতে আইজিপিকে রাজসাক্ষী পাওয়া গেছে, তাদের পাকড়াও করে ডিপ স্টেট কারা বার করুক। এই যে ইলেকশন যে 18 মাস পরে দিল, এটার বৈধতা কি আপনি বলেন? এই সাংবিধানিক সরকার হলে এটার তো বৈধতা নাই। উনি তো আইনজীবী, উনি তো ভালো বুঝবে, বৈধতা নাই। তার দায়িত্ব তো বিএনপি জামাত নিবে না, তার দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসকেই নিতে হবে। আচ্ছা, তাহলে এই জন্য ধরেন 111-এর অনেক কুশলীকে আইডেন্টিফাই করা হয়েছে না, ডক্টর মোহাম্মদ ইউনূস তো 111-এর সময় ছিল, রাজনীতি করতেছিল, ছেড়ে দিয়ে গেছে, সে বেশি সময় চাইছে। তাকে বলা হয়েছে 3 মাস থাকো বা 6 মাস থাকো, সে বলছে যে না, আমাকে কমপক্ষে 2-3 বছর 5 বছর সময় দিতে হবে। এই তো সে তো কুশলীর অংশ, তো তার সে বিচারের বাইরে থাকবে কেন? তা আমার বক্তব্য হচ্ছে এই জায়গায় কিন্তু এটা অ্যাকসেপ্ট করেননি, এই সময় কি অ্যাকসেপ্ট করেছিলেন? মানে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে বলা হয়েছে, আপনি তখন তাকে দায়িত্ব নিতে বলা হয়েছে, সে বলছে যে আমাকে 5 বছর না দিলে আমি থাকতে পারবো না। সে থাকে নাই, থাকে না, কিন্তু সে তো পার্টি করছিল, আপনি জানেন না, সে রাজনৈতিক দল করেছিল, কিন্তু সে কোনো সারা পায় না, এবং সেটা কিংস পার্টি বানছিল। সে ওই 111-এর সরকারের সাহায্যে সে করার চেষ্টা করছে, কেউ শোনে নাই। তখন বলছে এ কাজ আমার না, আমি লিখেছি, তার জন্য আমার পত্রিকায় ছাপা আছে আমার বক্তব্য। তার বক্তব্য ওই যে মহিউদ্দিন, লেখক মহিউদ্দিন, অনেকের কমেন্ট আছে, তার নিজস্ব কমেন্টও আছে। শেষ পর্যন্ত কইছে এ কাজ আমার না। সে অনেক লোককে ডেকে মিটিং করছে, কেউ সাড়া দেয় নাই, জানে যে কাম হইব না, কারণ সে তো পোর্ট চালাইতে চায় যে নারীদের দিয়ে পোর্ট চালান যায়, এক কথা কয়ে শেষ, তার দিয়ে কাজ হবে না। যেমন এই সরকারের তার কাজ দিয়ে সে তো এই দেশটাকে আউলায় ফেলাইছে সব কিছু। ধরেন জুলাই সনদ যেটা বলা হয়েছে, জুলাই সনদ আমার কাছে আছে। তিনি এই যে আলী রিয়াজ সাহেব বিবিসিতে আমাকে ডাকছিল, আমি বলছি যে জুলাই সনদে এটা লিখছেন কেন? আপনি তো আমেরিকান নাগরিক, আপনি আমেরিকায় চলে যাবেন, এটা লিখছেন কেন? এটার সুযোগ তো বিএনপি নিতে পারবে। কোনটা?
জুলাই সনদে পরিষ্কার বলা আছে যেখানে নোট অফ ডিসেন্ট আছে, তারা যদি পিপুলের ম্যান্ডেট পায় তাহলে এখন তো কোন জুলাই যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে সেগুলো তো বিএনপি বাস্তবায়ন করতে বাধ্য না। এই যে জুলাই সনদের যদি কথা বলেন, কথা আমার কাছে আছে তো ব্যাগে। তো এই জন্য আমি বলছি যে এটা তো আলী রিয়াজ আউলে বাজাইছে, আচ্ছা আউলে বাজায় পেস লাগাই দিছে। এখন আমাদের ভিতরে ঝামেলাটা হয়েছে, তাই না? আমাদের বক্তব্য হলো যে একটা অভ্যুত্থান ঘটেছে, ছাত্র জনতা জীবন দিয়েছে, আকাঙ্ক্ষা একেবারে যেটাকে বলা হয় মুক্তিযুদ্ধ ফেলায় দিবে তা তো হবে না। তখনকার যে আপনার আকাঙ্ক্ষা ছিল এবং 24-এর আকাঙ্ক্ষা কিন্তু পরিপূর্ণ একই রকম। সুতরাং আমার বক্তব্য হলো দেশটা তো গণতান্ত্রিক রাষ্ট্র হতে হবে, তাই না? উনি ব্রিটেনে লেখাপড়া করছে, ব্রিটেনে তো কনস্টিটিউশনও নাই, কিন্তু গণতান্ত্রিক চর্চা আছে সব জায়গায়। প্রত্যেকটা মানুষ, আমি 10 দিন ফ্যামিলি নিয়ে থেকেছি, 10 দিনে আমি অভিভূত হয়ে গেছি। আর আমরা কোন জঙ্গলের ভিতরে বাস করতেছি? হ্যাঁ, কেউ কাউকে শুধু সবাইকে ঠেক দিতে চায়। এখানে তো একটা মানবিক বাংলাদেশ, আইনের শাসন, সুশাসন, গণতন্ত্র কেউ প্রতিষ্ঠা করতে চায় না। তো আপনি দেখেন এই যে টেলিভিশনগুলো দেখেন, পত্রিকাগুলো দেখেন, সরকার বদলানোর সাথে সাথে অনেক জায়গায় দখল হয়ে গেছে না? অনেক সাংবাদিক তৈরি হয়েছে, সাংবাদিকতা এখন সহজ হয়ে গেছে, তৈরি হয়ে গেছে না? সব সাংবাদিক বিভিন্ন জায়গায় দখল হয়ে গেছে। তো এইটাই বলতেছি, আমরা তো রাইট পথে অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেই অনুযায়ী তো রাজনৈতিক দলগুলো মুভ করে নাই। আচ্ছা, জি, আপনার এই বক্তব্য স্পষ্ট। আমরা পরবর্তী সেগমেন্টের আলোচনাটা একটু আল মামুন রাসেলকে দিয়ে শুরু করতেছে। আমি প্রশ্নটি রাখছি, সেটি হচ্ছে এই মুহূর্তে একটি বৈশ্বিক সংকট চলছে, ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল যে যুদ্ধ, সেটি নিয়ে তেলের সংকট। এই বিষয়ে আমাদের সরকারের যে পদক্ষেপ, এই পদক্ষেপটা কতটা কার্যকরী বলে মনে হচ্ছে? এবং আজকে বিবিসি বাংলায় একটি সংবাদ প্রকাশ করেছে যে ডিজেল পেট্রোল হচ্ছে বাংলাদেশে তৈরি হয়, সিলেটের গ্যাস খনি থেকে, যে অকটেনার পেট্রোল। তারপরেও এই পেট্রোলের ব্যাপক ঘাটতি, সংকট, এটি কি মানে মানব সৃষ্ট নাকি সত্যিকার অর্থে আমাদের ঘাটতি রয়েছে? কি মনে হয় রাসেল? জি, আমি এই বিষয়ে আসছি, সাথে একটু আজিজ ভাই কয়েকটা বিষয় নিয়ে তারপরে আমি এখানে আসছি। দেখেন, আজিজ ভাই বললো যে হচ্ছে যে ভিসিগুলো সব পালিয়ে গিয়েছে, এই জন্য আমরা পরবর্তীতে বিএনপির পক্ষ থেকে ভিসি দেওয়া হয়েছে। কোনো ভিসি কিন্তু পালিয়ে গিয়েছে, কিন্তু পরবর্তীতে কিন্তু অন্তর্বর্তী সরকার কিন্তু নিরপেক্ষ ভিসি দিয়েছিলেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যিনি ছিলেন, ওনাকে কিন্তু আপনি দেখেছেন কিভাবে মব তৈরি করা হয়েছে। উনি আপনার 21শে ফেব্রুয়ারি যখন বিশ্ববিদ্যালয় থেকে উনি এক্সিস্টিং ভিসি, কিন্তু ওনাকে সামনে রাখা হয়নি, পিছনে দাঁড় করিয়ে রাখা হয়েছে। তখন উনি বাধ্য হয়ে নিজে কিন্তু পদত্যাগ করেছেন। আগেই বলেছেন, কিন্তু আপনি তো যতক্ষণ পর্যন্ত উনি ভিসি থাকবে ততক্ষণ পর্যন্ত ওনাকে সম্মান রাখতে হবে। কারণ ওনার ধারণা হচ্ছে যে নির্বাচিত নতুন সরকার আসার পরে কি না, মানে সম্মান থাকতে চলে যাওয়া ভালো, সম্মানটা রেখে চলে যেতে চেয়েছেন। তারপর বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আপনারা কি মত তৈরি করেছে আপনি দেখেছেন। সুন্দরভাবে ওনাকে সুযোগ দেওয়া যেত, আপনি পদত্যাগ করেন না। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তো সুযোগ দেওয়া হয়েছিল পদত্যাগ করার জন্য, কিন্তু সেই সুযোগটাও দেওয়া হয়। অন্তর্বর্তীকালীন সরকারের সময় কি মব তৈরি করা হয়নি? মব তো অবশ্যই তৈরি হয়েছে, মব তৈরি হয়েছে। মব কারণ এটা গণ অভ্যুত্থান পরবর্তীতেও এগুলো মব বলা যাবে, গণ অভ্যুত্থান পরবর্তী আক্রোশ, ক্ষোভ তো প্রকাশ সবই। কিন্তু আপনি তো নির্বাচিত সরকার, আপনি তো এইভাবে একটা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আপনি এভাবে তুৈরি করতে পারেন না। আপনি দেখেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়, আপনি ইসলামী বিশ্ববিদ্যালয় দেখেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ভিসি দোয়ার মধ্যে শুধুমাত্র জিয়াউর রহমান সাহেবের নাম নেয় নাই, কিভাবে হেনস্থ করা হয়েছে। আচ্ছা, আমি একটু গবেষণা নিয়ে বলতে চাই আল মামুন রাসেল, সেটি হচ্ছে আপনি যেমনটি বললেন যে অভ্যুত্থানের পরে একটি আক্রোশ, ক্ষোভ থাকে, সেটিকেও আমরা বৈধতা দিতে পারি না, কারণ মবকে আমরা কখনোই সমর্থন করি না। একইভাবে গভর্নরের কথা যেটি বললেন, সেখানে ওই বাংলাদেশ ব্যাংকের যে কর্মকর্তা কর্মচারী ছিলেন, তারা দীর্ঘদিন এই 1.5 বছরে ওই গভর্নরের আচরণে অতিষ্ঠ হয়েই তো এটি করেছেন। তাহলে এটিকে আপনি কেন আলাদাভাবে দেখছেন? না, অতিষ্ঠ হলে আপনি তো নির্বাচিত সরকার, আপনি অতিষ্ঠ তো আপনি পিলখানা যদি ব্যাখ্যা দিতে যান তাহলে সেখানেও তো একটা ব্যাখ্যা দাঁড় করাবেন। যেমন যে কোনো একটা বিষয় দুইভাবে তাকানো যায়। যেমন সিপাহী বিপ্লব আমরা বলি, আর ওরা বলে সিপাহী বিদ্রোহ। তার মানে কি, আপনার তো ব্যাখ্যা দুইভাবে আছে। আপনি যখন এই দিক থেকে তাকাবেন একরকম, অন্য দিক থেকে তাকালে ভিন্ন রকম পাবেন। কিন্তু আপনি তো নির্বাচিত সরকার, আপনি তো এটা পারেন না। আপনি তো নির্বাচিত সরকার, আপনি যে আপনার দায়িত্ব, আপনি তো স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম দিন বলেছে সকল মবের হত্যা করা হয়েছে, সকল মবকে বন্ধ করে দেওয়া হয়েছে। তার মানে কি, মব তো বন্ধ হয়নি।
প্রশ্নটা আসবে তখন। এর আগে তো গভর্নমেন্ট ছিল না, গভর্নমেন্টের কোনো নির্বাচিত গভর্নমেন্ট কেউ ছিল না, সেখানে প্রশ্ন তুলতে পারবে। কিন্তু যখন সরকারি দলে কিন্তু যখন নির্বাচিত সরকারের পরে এরপরে যখন হয়, এটা নিয়ে তো আপনাকে প্রশ্ন করতেই হবে, না র্যান্ডমলি হচ্ছে করতে হবে না। যেটা হয়েছে সেটুকু তো আপনাকে বলতে হবে। আচ্ছা, আপনাকে যেটা হবে, বাংলাদেশ ব্যাংকের মতো একটা বড় একটা প্রতিষ্ঠান, এটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেখানে যখন এটা হয়, এটা তো পুরো পৃথিবীকে নাড়িয়ে দেয়। এটা আচ্ছা, পুরো পৃথিবীকে নাড়িয়ে দেয়। এখন দেখেন, তারপরে দেখেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার এই বিএনপির যে ইশতেহারটা আছে, ইশতেহারে বলেছেন ওনারা একাধিক, মানে 7 নম্বর পৃষ্ঠা বলেছে যে সুপ্রিম কোর্টের বিভিন্ন, হাইকোর্টের বিভিন্ন বেঞ্চ, ওনারা বিভিন্ন একাধিক বেঞ্চ করবেন। আপনি জানেন এটা কিন্তু একটা সেটেল ইস্যু। আমি অবাক হয়ে যে ইশতেহারটা যারা তৈরি করেছেন এবং এটা নিয়ে যারা ব্যাখ্যা করছেন, এটা 1988 সালে এই এরশাদ এসে পার্লামেন্টে পাশ করেছিল যে আমাদের হাইকোর্টের বিভিন্ন বেঞ্চ হবে, একাধিক বেঞ্চ হবে। পরবর্তীতে এটার বিপক্ষে একটা রিট হয়েছিল, আনোয়ার চৌধুরী ভার্সেস স্টেট। ওই রিটটা প্রথমে হাইকোর্ট ডিভিশন খারিজ করে দিয়েছিল, এরপর অ্যাপ্লাইড ডিভিশন গিয়ে এই রিটের পক্ষে গিয়ে অ্যাপ্লাইড ডিভিশন বেসিক স্ট্রাকচার তৈরি করে দিয়েছেন সংবিধানের, এটাকে বলে বেসিক প্রভিশন, বেসিক স্ট্রাকচার ডকট্রিন। এটা ইন্ডিয়াতেও আছে, মানে সংবিধানের কিছু বেসিক স্ট্রাকচার আছে, এটা চাইলে আপনি পরিবর্তন করতে পারবেন। যেহেতু আমাদের ইউনিটারি গভর্নমেন্ট না, আপনি চাইলেও একাধিক বেঞ্চ আপনি নিতে পারবেন না, এটা সেটেল ইস্যু। তখনই আমাদের সংবিধানে 7B কে যুক্ত করা হয়। 7B যুক্ত করে বলে দেওয়া হয় আমাদের সংবিধান কিছু বেসিক প্রভিশন তৈরি করে দিয়েছেন। এই বেসিক প্রভিশন আমাদের 142 আর্টিকেল 142 দ্বারা সংশোধন করতে পারবেন না। তার মানে আপনি সংস্কার কমিশন না করে, গণপরিষদ তৈরি না করে, আপনি সংশোধনের মাধ্যমে আপনার যে ইশতেহারকে আপনি বাস্তবায়ন করতে পারবেন না। এটার জন্য আপনার সংস্কার লাগবে। তারপরে দেখেন আপনি বলেছেন, আপনি আপনার ইশতেহারে বলেছেন যে এই যে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস, মানে সমাজতন্ত্রের এগেইনস্টে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস মূলনীতিতে যুক্ত করবেন। কিন্তু আমাদের এই সংবিধানের দ্বিতীয় ভাগ যে মূলনীতি, এই মূলনীতিটা বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ে। এই বেসিক স্ট্রাকচার আপনি কিভাবে পরিবর্তন করবেন? এই বর্তমান 142 দিয়ে আপনি 142 দিয়ে পরিবর্তন করতে পারবেন। একটা সেটেল অ্যাপ্লাইড ডিভিশন সেটেল করেছে। যেই বাবা, মানে অন্তর্বর্তী সরকারকে বৈধতা দিয়েছে কে? আপিল বিভাগ বৈধতা দিয়েছে। সে আপিল বিভাগ সেটেল করে দিয়েছে, আপনি বেসিক স্ট্রাকচারে হাত দিতে পারবেন না। তাহলে আপনি যে সংশোধনের মাধ্যমে সংশোধনী যে কমিটি করেছেন, এই কমিটি দিয়ে আপনি বেসিক স্ট্রাকচার, আপনি আর ইশতেহার বাস্তবায়ন করতে পারবেন না। আপনার ইশতেহার যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে আপনাকে হাত দিতে হবে কোথায়? সংস্কার পরিষদ লাগবে, গণপরিষদ লাগবে। এটা ছাড়া আপনি কখনো সংবিধান হাত দিতে পারবেন না। তারপরে দেখেন, আজিবা আরেকটা কথা বলেন যে প্রেসিডেন্ট, অনেক ওয়ার্ডার আছে যে প্রেসিডেন্ট জানেন না, অনেক ওয়ার্ডার আছে যেটা প্রেসিডেন্ট জানেন না। আপনি এই প্রেসিডেন্ট যে অধ্যাদেশগুলো জারি করেছে, যদি উনি বলুক যে কোন কোন অধ্যাদেশটা ওনাকে জোরপূর্বক করা হয়েছে, যদি জোরপূর্বক হয়, এই প্রেসিডেন্ট এই যে আদেশটা জারি করেছে, জুলাই সনদ আদেশ, উনি বলেছে ওনাকে জোরপূর্বক, তাহলে এই জুলাই সনদ আদেশ উনি যে আমাদেরকে এইটার মাধ্যমে একটা গণভোট আয়োজন করলেন, এটার এই আদেশের অধীনে তো ছিল হচ্ছে একটা গণভোট অধ্যাদেশ তৈরি করার জন্য অধ্যাদেশ হয়েছে। তাহলে এই যে এত কোটি কোটি টাকা খরচ করা হলো গণভোট আয়োজন করে, এই যে রাষ্ট্রপতিকে আপনি ইমপিচমেন্ট করেন না, রাষ্ট্রপতিকে তো উপেক্ষা করেই রাষ্ট্রপতি আয়োজন করা হয়েছে, তিনি এই স্টেটমেন্ট দিয়েছেন। হ্যাঁ, আপনি যে রাষ্ট্রপতিকে যে এই ওয়ার্ডারটা আদেশটা রাষ্ট্রপতি করলো, এই রাষ্ট্রপতিকে আমরা বিচার আওতা আপনি নিয়ে আসেন। এই যে উনি ওয়ার্ডারটা দিলেন, এর সংবিধানে এই ওয়ার্ডারটা উনি কিভাবে দিলেন? আমরা তো বলছি এটা অসংবিধানিক, উনি ওয়ার্ডার দিতে পারেন না। আমরা অবাক হয়ে যাই, আইনমন্ত্রী আমাদেরকে ব্যাখ্যা দিচ্ছেন জেনারেল ক্লজেস অ্যাক্ট, যেটা 1897 সালে যেটা জেনারেল ক্লজেস অ্যাক্টের একটা ব্যাখ্যা দিয়েছেন, সেখানে বলেছে যিনি ওয়ার্ডার দিবেন তিনি আবার ওয়ার্ডার কি বাদ দিতে পারবেন, ব্যাখ্যা দিচ্ছেন। কিন্তু আমাদের সংবিধান কি বলে? সংবিধানের 7B তে বলা আছে প্রত্যেকটা জিনিসের উপরে যদি কোনো কিছু সাংঘর্ষিক হয়, সংবিধান প্রিভেল করবে, সংবিধান উপরে থাকবে, সকল আইনের উপর, যত আইন থাকবেন আপনি, যত আইন হোক, এই সংবিধানের সাথে যদি সাংঘর্ষিক হয়, তাহলে সেটা কি উপরে থাকবে? সংবিধান উপরে থাকবে। তাহলে আপনি জেনারেল ক্লোজ অ্যাক্টের ব্যাখ্যা এখন কেন দিচ্ছেন? আপনি মিসগাইড করছেন কেন জাতিকে? আপনি তো আইনমন্ত্রী। তারপরে আপনি যে আদেশটা যখন করেছেন, তখন এই রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা কে ছিলেন? আপনি ছিলেন। আপনি একটু আগে বলেন বিচার আওতা আনতে হবে, তার বিচার আওতা হলে তো আইনমন্ত্রী বিচার আওতা আসে। আচ্ছা, কারণ কি? অন্তর্বর্তী সরকারের অধীনস্থ উনি ছিলেন, উনি তো প্রধান আইন কর্মকর্তা, ওনার পরামর্শ ছাড়া তো এটা হয় না এই আদেশটা। তাহলে এবং কি 106 এর যে অ্যাপ্লাইড ডিভিশন আপিল বিভাগের যে রেফারেন্সটা নেওয়া হয়েছে, কে নিয়েছিলেন? তখন প্রধান আইন কর্মকর্তা কে ছিলেন? আজকে আইনমন্ত্রী ছিলেন, বর্তমান আইনমন্ত্রী, আজকের মধ্যে আইনমন্ত্রী ছিলেন। তাহলে আপনার সময় যে আদেশটা হলো অবৈধ আদেশ, গণভোটের অধ্যাদেশটা হলো অবৈধ গণভোটের অধ্যাদেশ, তাহলে এটাকে লাইবিলিটি আপনার উপর যাবে না? যদি যখন মধ্যে নিউজের উপরে যায়, তাহলে আইনমন্ত্রীর উপরও যাবে। আচ্ছা, আইনমন্ত্রীর উপরে যাবে। তো সুতরাং আপনি যখন বলতে যাবেন, কথা বলতে যাবেন, তখন প্রথমে নিজের দিকে তাকাবেন। আচ্ছা, এই যে প্রধান আইন কর্মকর্তা উনি নিয়োগ পেলেন 5 তারিখে, কোনো গভর্নমেন্ট ছিল? 5 তারিখে 5 আগস্টে কোনো গভর্নমেন্ট ছিল না। 5 থেকে 8 তারিখ তো কোনো গভর্নমেন্ট ছিল না, কোনো গভর্নমেন্ট ছিল না। প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন, তারপর সেনাবাহিনী হাতে ক্ষমতা ছিলেন। তার মানে কি আপনি সামরিক ক্ষমতার আলোকে আপনি এই প্রধান এই কর্মকর্তা হলেন? আপনি কিভাবে হলেন সেটা আমাকে ব্যাখ্যা দেন। রাষ্ট্রপতি কি পারবে ওনাকে নিয়োগ দিতে পারবে? রাষ্ট্রপতি ওনাকে নিয়োগ দেয়, তাহলে তো এটার জন্য এই লাগবে, এই কি বলে, রাষ্ট্রপতি তো এই সংবিধান আলোকে সেটা হয় নাই। রাষ্ট্রপতি এটা পারে না, প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া। প্রধানমন্ত্রীর অনুমতি লাগবে, হ্যাঁ, পারে না।
তো তাহলে আপনি যখন আইনি ভিত্তির দিকে তাকাবেন তখন সবকিছুই আপনার জন্য হয়ে যাবে। তারপরে আপনার যে হ্যাঁ প্রশ্নটা আসলেন যে বৈশ্বিক এখন বর্তমান যে অবস্থা দেখেন, আমাদের বর্তমান সরকার আসার পরে এই যে এখন যুদ্ধ শুরু হয়েছে, আমাদের প্রথম থেকে বলা হয়েছে যে আমাদের যে তেল যে পরিমাণ মজুদ আছে, অকটেন বলেন ডিজেল বলেন, প্রায় আমরা কেউ বলেছেন 21 দিন, কেউ বলেছে 22 দিন, অথচ যুদ্ধ শুরু 7 দিনের মাথায় যুদ্ধ শুরুর 7 দিনের মাথায় সংকট তৈরি হয়েছে। তার বাড়ি কি এই আমরা বিভিন্ন জায়গায় পাচ্ছি যে তেলকে মজুদ করা হচ্ছে। এই তেল মজুদ কারা করছে তাদেরকে আইন আওতা নিয়ে আসতে হবে। ওইদিন দেখলাম 10,000 লিটার মজুদ করেছে, তাকে জরিমানা করেছে 37,000 টাকা। আচ্ছা আপনাকে তো এক্সাম্পল তৈরি করতে হবে, শাস্তির এক্সাম্পল তৈরি করতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু এমএ আজিজ, আপনি যদি বলে শেষ করতেন।